চারজন মিলে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আদ্রিসের জন্য বাসর ঘর সাজিয়েছে। চারিদিকে সুগন্ধি মোমবাতি জ্বলছে, মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। টিম আলোতে রুমটা মারাত্মক সুন্দর দেখাচ্ছে। সাদা বিছানার উপর লাল গোলাপ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। সবকিছু মিলিয়ে মীরা, সায়ের, রেভেন, প্রিয়া তাদের কাজ নিয়ে ভীষণ খুশি। তবে সায়ের সেই আগের মতোই মীরাকে অ্যাভয়েড করছে। মীরাকে কোনো প্রকার পাত্তাও দিচ্ছে না, মীরার দিকে ফিরেও তাকাচ্ছে না। মীরার ভেতরটা পুড়ে যাচ্ছে এই অনুভূতিতে। মীরা এবার ঠিক করেছে, সে যে কোনো মূল্যে সে কথা বলেই ছাড়বে এখন সায়েরের সাথে। কাজ শেষ হলে রেভেন এবং প্রিয়া বেরিয়ে যায়। সায়েরও বেরিয়ে যেতে নিলে হঠাৎ পেছন থেকে মীরা ওকে ধরে বসে। সায়ের ফিরে যায় পেছন দিকে। মীরা ছল ছল নয়নে তার দিকে তাকিয়ে আছে। সায়ের তবুও করল না, গভীর কণ্ঠ প্রশ্ন করল, কি হয়েছে? মীরা সায়েরের গম্ভীর কণ্ঠ শুনে নিজেকে ধরে রাখতে পারল না। সায়েরের বুকে পড়ে হাও মাও করে কান্না শুরু করলো। এমন করবেন না প্লিজ, দয়া করে আমার সাথে এমন করবেন না। আমিও ভালোবাসি আপনাকে, আমাকে ক্ষমা করে দিন, আর দূরে সরিয়ে দিবেন না প্লিজ। সায়েরের ঠোঁটে তখন বাঁকা হাসি। সে আয়নাতে মীরার এবং তার প্রতিবিম্ব দেখছে। মীরার লম্বা চুলের হাত বুলিয়ে দেয় সায়ের, নিজেকে স্বাভাবিক করে মীরাকে নিজের দিকে ফেরায়। মীরা হেঁচকি তুলছে, নাক লাল হয়ে আছে। মীরা, তুমি জানো তুমি কি বলছো? এই অনুমতির জন্য প্রস্তুত তো? আই এম নট এ জেন্টলম্যান মীরা। আমার স্পর্শ ভালোবাসা উভয় ভয়ঙ্কর। মীরা আর কিছু ভাবতে পারে না, যেন ওকে পুরোটাই সায়ের নিয়ন্ত্রণ করছে। সে মাথা নাড়িয়ে বলে, যা খুশি করুন, শুধু আমাকে ইগনোর করবেন না। স্যার তখন মীরাকে ফের জড়িয়ে ধরে। ইটস ওকে, কেঁদো না, ঠিক হয়ে যাবে সব। বেশ কিছুক্ষণ পর ডিনার সেরে এক ছোটখাটো পার্টির মতো হয় ম্যানশনে। আদ্রিতা বেনারসি বদলে একটা ড্রেস পরেছে সাদা রঙা। ড্রেসটা আদ্রিসের আনা ছিল রাশিয়া থেকে। ডিনার শেষে মীরা আদ্রিতাকে আদ্রিসের রুমে বসিয়ে দিয়ে আসে। চারিদিকে এত সাজসজ্জা দেখে আদ্রিস তার ভেতর একটা অজানা ঝড় হাওয়া বইতে থাকে। আদ্রিতা কিছু ভাবতে পারে না। একটা এমন সময় কিছুক্ষণের মাঝেই আদ্রিস প্রবেশ করে রুমে। আদ্রিতার মাথা নুইয়ে বসে আছে নিজের বেডে। আদ্রিতাকে বউ সাজে তার জন্য অপেক্ষা করতে দেখে আদ্রিসের ভেতর ঠিক কী অনুভূতি হচ্ছে এটা আদ্রিস নিজেও প্রকাশ করতে পারবে না। এই অনুভূতি তাকে সব থেকে আলাদা অনুভব করাচ্ছে। আদ্রিস বুকে হাত রাখে। সে এক পা দুপা করে এগিয়ে যায় আদ্রিতার দিকে। এই রাতটার জন্য সে কত অপেক্ষা করেছে, তার অপেক্ষার অবসান হয়েছে। আদ্রিস ধীর গতিতে আদ্রিতার দিকে এগিয়ে যায়। আজ প্রকৃতিও যেন আদ্রিসের অপেক্ষার অবসানের সাক্ষী হতে এসেছে। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে থাকে এদিক ওদিক মাতাল করে। বাতাসে বৃষ্টির ঘ্রাণ ভেসে আসতে থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোতে চারিদিকে আলোকিত হয়ে উঠেছে। দক্ষিণ দিকের জানালাটা দিয়ে হাওয়া প্রবেশ করছে রুমে। সেই বাতাসে মোমবাতিগুলো দোলা খাচ্ছে। আদ্রিস বিছানার কাছে এসে আদ্রিতার সামনে বসে। আদ্রিতার নিচু হয়ে থাকা মুখশ্রীর থুতনিতে হাত দিয়ে উঁচু করায়। আদ্রিতা মাথা তুলে তাকায়। দুজনের চোখাচোখি হয়। আদ্রিস পকেট থেকে একটা রিং বের করে আদ্রিতাকে পরিয়ে দেয়। রুবি পাথরের আংটি। আদ্রিতা তাকিয়েই আছে আংটিটার দিকে। মারাত্মক সুন্দর। পছন্দ হয়েছে? আদ্রিতা মাথা নাড়ায়। আদ্রিস ভুরু কুঁচকে তাকায়। কথা বল। আদ্রিতা চাপা কণ্ঠে জবাব দেয়, জি ভাইয়া। কথাটা উচ্চারণ করতে দেরি ছিল, তবে আদ্রিতার গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। আচমকা এমন থাপ্পড় খেয়ে আদ্রিতা বিছানায় ছিটকা পড়ে।
আদ্রিস রাগে কিটমিট করতে করতে আদ্রিতার উপরে উঠে আসে। বেয়াদব মেয়ে, এটা আমাদের বাসর রাত, আর তুই এখন আমাকে ভাইয়া বলছিস? জানিস একটু পর তোর সাথে আমি কি করব? বাসর ঘরে বর থেকে আদরের বদলে থাপ্পড় খেয়ে আদ্রিতা এমনই বেকুব বনে গিয়েছে। এর মধ্যে আদ্রিসের কথা তার মাথায় ঢুকছে না একটুও। আদ্রিসের অতিরিক্ত রাগ হলেও সেটা নিয়ন্ত্রণ করে। প্রথম রাত, এটা তাদের সে এভাবে ওয়েস্ট করে দিতে চায় না। হঠাৎ আদ্রিস ওয়ার্নিং ছাড়াই আঁকড়ে ধরে আদ্রিতার অষ্টধয়। আদ্রিসের হাত তখন আদ্রিতার জামার চেইনে। তুই আমার বউ আদ্রিতা, আজকের পর থেকে আমাকে হাজবেন্ড অথবা আদ্রিস বলে ডাকবি। ভাইয়া ডাক শুনলে না মেরে পুঁতে রেখে দেবো বেয়াদব। কথাটা শেষ হতেই আদ্রিস হঠাৎ এক ঝটকায় আদ্রিতার গাউনটা সরিয়ে নেয়। মুহূর্তে সেই অপ্রস্তুততাই আদ্রিতা লজ্জায় চোখ বুজে ফেলে, যেন নিজের সমস্ত স্পন্দন গোপন করতে চায়। ঠিক তখনই বাইরের আকাশে জমে থাকা কালো মেঘ হঠাৎ গর্জে ওঠে। এক ঝলক বিদ্যুৎ চমকে ঘরটা 1 সেকেন্ডের জন্য দপ করে আলোয় ভেসে ওঠে। সেই ক্ষণিক আলোর ঝলকে যেন সময় থমকে দাঁড়ায়। আদ্রিতার চোখে পড়ে আদ্রিতা নতুন করে অন্য এক রূপে। এর আগে সে আদ্রিতাকে দেখেনি এমন নয়, কিন্তু আজকের দেখা যেন আলাদা, আরো গভীর, আরো তীব্র, আরো অদ্ভুতভাবে নিজের করে নেওয়ার মতো। আদ্রিস ধীরে ধীরে কাছে ঝুঁকে আসে। কোনো কথা নয়, কোনো দ্বিধা নয়, সে আদ্রিতার অষ্টধয় নিজের অধরে আবদ্ধ করে নেয়। প্রথমে যেন সময় থমকে থাকে, তারপর চুমুগুলো ক্রমে গভীর হতে থাকে, অবিরাম, অস্থির, তবু এক অদ্ভুত আবেশে ভরা। আদ্রিতা আর প্রতিবাদ করে না। বাইরে মেঘ গর্জে ওঠে, আর ভেতরে জমে ওঠে অন্য এক ঝড়। কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতাস বদলে যায়। নীরবতা, নিঃশ্বাস আর অদৃশ্য এক আকর্ষণে রাতটা ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। সেই রাতের অন্ধকারে ঝড়ের শব্দ আর হৃদস্পন্দনের মাঝখানে আদ্রিস যেন আদ্রিতাকে আরো এক মুহূর্তের জন্য দূরে যেতে দেয়নি। মাঝরাত, আকাশে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি থেমেছে, পাতা থেকে টুপটাপ ফোঁটায় ফোঁটায় পানি চুইয়ে পড়ছে মাটিতে। আদ্রিসের উদাম বুকের উপর শুয়ে আছে আদ্রিতা। ক্লান্ত সে, ভীষণ ক্লান্ত, তাই ঘুমিয়ে আছে। আদ্রিস সিলিংয়ের দিকে তাকিয়ে নিজেদের বিগত বছরগুলোর বিচ্ছেদ, ভালোবাসা, এই পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত পথটুকু কল্পনা করে। কোনো কিছুই সহজ ছিল না, কিন্তু সে করে দেখিয়েছে সবটা। সে সেই মেয়েটাকে বিয়ে করে দেখিয়েছে, যে মেয়েটাকে সে কুড়িয়ে পেয়েছিল। গোটা পৃথিবী যেন তার এবং আদ্রিতার বিয়ের বিরুদ্ধে ছিল, তবু সে হার মানেনি। ধৈর্য ধরেছে, অপেক্ষা করেছে। সব থেকে বড় কথা, আদ্রিস ভালোবেসেছে। আদ্রিস নিচু হয়ে আদ্রিতার কপালে চুমু খায়। ঠান্ডা অনুভব হতে আদ্রিতা ঘুমের মাঝে আদ্রিসকে আরো জড়িয়ে ধরে। আদ্রিস মৃদু হেসে ওদের শরীরে জড়িয়ে থাকা চাদরটা আরো টেনে নেয়, এরপর ঘুমিয়ে যায়। সাজ সজ্জা তুলে ফ্রেশ হয়ে বিছানায় আসতে বেশ অনেকটা সময় লাগে মীরার। মাত্র সে বিছানায় এসে বসেছে, ঘুমাবে এখন। ওদিকে বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। জানলা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে মীরা। বিদ্যুৎ চমকে ওঠে আচমকা। মীরা কেঁপে ওঠে। এমন সময় ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করে সে। মীরা ফিরে যায়, ছায়ের বসে তার পিছনে। মীরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ভেতরে এলেন কিভাবে? আমি তো বন্ধ করে দিয়েছিলাম সব। স্যার বাঁকা হেসে মীরার দিকে ঝুঁকে বলে, একটু আগে যে অনুমতি দিয়েছ, এরপর আর পৃথিবীর কোনো অনুমতির আমার প্রয়োজন নেই মীরা। তুমি যেখানেই থাকো না কেন আমি ঠিক পৌঁছে যাব। মীরা আর কিছু বলবে তার আগে স্যার হুট করে ওর অষ্টদয় আঁকড়ে ধরে। মীরা কিছু বুঝে ওঠার আগেই নিজেকে সম্পূর্ণটা
সাইরের আওতায় অন্তর্ভুক্ত করে ফেলে। মীরার হাত দুটো এক হাতে চেপে ধরে রেখেছে সে। কোনোভাবেই মীরার ছাড়ার উপায় নেই। বেশ কিছুক্ষণ পর সাইর স্যাটিসফাই হলে সরে আসে মীরার থেকে। মীরার মুখশ্রী লাল হয়ে গিয়েছে। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সাইর বৃদ্ধ আঙ্গুল দিয়ে মীরার ঠোঁটে স্লাইড করে। মীরা চোখ বন্ধ করে নেয়। সাইর বাঁকা হেসে সরে আসে মীরার থেকে। দরজা ভালো করে লাগিয়ে ঘুমাও, না হলে এই উটকো বিপদটা আবারও ঘাড়ে উঠে পড়তে পারে ম্যাডাম। কথাটা বলতে বলতে সাইর বেরিয়ে যায়। মীরা তাকিয়ে রয় সেদিকে। কিছুক্ষণ আগে কি ঘটে গেল ভাবলেই গা শিউরে উঠছে তার। আর এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। ওদিকে সাইর বেরিয়ে যেতে যেতে ভাবছে যত দ্রুত সম্ভব রাশিয়া গিয়ে মেয়েটাকে বিয়ে করে নেবে সে। কোনো মতে এই দূরত্ব হজম হচ্ছে না তার। ওদিকে আদ্রিস কত ধৈর্যশীল পুরুষ। আদ্রিতা এত কাছে থাকতেও কত অপেক্ষা করেছে তার। ভাবতেই অবাক লাগে। আদ্রিস ধৈর্য ধরেছে, আদ্রিতাকে বড় করেছে। আদ্রিস অপেক্ষা নামক এই তিক্ত যন্ত্রণা অনুভব করেছে। আদ্রিস নিজেদের পথ চলা মসৃণ করতে চেয়েছে। পুরো পৃথিবী যখন ওদের বিরুদ্ধে থাকলেও সে চেষ্টা করেছে আদ্রিতাকে আপন করে নিতে। সব থেকে বড় কথা, আদ্রিস ভালোবেসেছে রাশিয়া। মিসেস মিহু কফি কাপটা সেন্টার টেবিলে রাখলেন। সার্ভেন্ট এসে খালি কাপটা নিয়ে গেল। যাবার সময় বেডরুমের দরজা লাগিয়ে দিয়ে গেল। মিসেস মিহু সামনে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। হঠাৎ করেই বলে উঠলেন, বুঝলেন মিস্টার সুভান, আপনার পরিবার আজ পরিপূর্ণ। শুধুমাত্র আপনিই নেই। আপনি যে সুখী পরিবার কল্পনা করতেন সর্বদা, আজ সেই পরিবার আপনার হয়েছে। কিন্তু আফসোস, আমার পাশে দাঁড়িয়ে এসব দেখার জন্য আপনি নেই। তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার খুনিকে শাস্তি দেব। সেই সাথে সানার সাথে এত বড় অন্যায় করা ব্যক্তিকেও ছাড়ব না আমি। মিসেস রাদিয়া সুলতানা মিহু তার দেয়ালে টানানো থাকা হাসান সুবহান আলভির বড় একটা ছবির সাথে এসব কথা বলছেন। ছবিতে তাকেও দেখা যাচ্ছে। তার পেটে ছায়ের আসার পর ছবিটা তোলা। এটা মিস্টার হাসান সুবহান আলভির ভীষণ পছন্দের একটা ছবি ছিল। তাই তো এক বিবাহ বার্ষিকীতে তাকে উপহার হিসেবে এই বিরাট ছবিটা দিয়েছিল তিনি। মিসেস মিহু চেয়ারে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। বাংলাদেশ। আশরাফ খান বসে আছেন সোফায়, কপালে চিন্তার ভাঁজ। মিসেস মাধবী বেগম ঘুমিয়ে গেছেন বহু আগে। তিনি আজ ভীষণ খুশি। তবে আশরাফ খান না হতে পারছেন খুশি, না পাচ্ছেন শান্তি, আর না ঘুম আসছে তার। এমন কিছু তিনি লুকাচ্ছেন যা কেউ জানে না, এবং তিনি চান না কেউ জানুক। হাসান সুবহান আলভি যেতে যেতে এত বড় নিউক্লিয়ার বোম রেখে যাবে ভাবিনি রে। কথাটা বলে আশরাফ খান মাথায় হাত রাখলেন। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।